তাজ্জব বনে গেল। ছেলেদের জামাই হয় নাকি? ব্যস্ত কণ্ঠে বলল, এক মিনিট, তোমার জামাই মোটো ছোট মানে? তুমি কাকে মোটা বললে? আমার জামাই যে, তাকে বলেছি। তুমি ইনডিরেক্টলি আমাকে মোটা বললে? আমার হাইট 5 ফিট 10, ওজন 70 কেজি। আমাকে তোমার মোটা মনে হয়? ছবি দাঁত কেলিয়ে হেসে বলল, কথার কথা বললাম তো, আপনি তো আমার সুদর্শন জামাই। যাও, পাম দেওয়া লাগবে না। আমি তোমার পামে ফুলছি না। আমি বুঝে গেছি আমাকে তোমার পছন্দ না। আমার পামে ফুলবেন কি করে? আপনার টায়ার তো লিক, আর লিক টায়ারে যতই পাম দেওয়া যাক না কেন, একদিকে পাম দিলে অন্য দিক দিয়ে হাওয়া বের হয়ে যাবে। আয়ন শিকুটিয়ে নিল। কি বললে? আমি ট্রায়ার? তুমি এইভাবে অপমান করতে পারলে আমাকে? ছবি ছোট কামড়ে বলল, আপনি তো নিজেই বললেন আপনাকে পাম দিয়ে ফোলানো যাবে না, নিজেই নিজেকে টায়ার উপাধি দিলেন। আমি আবার জামাই ভক্ত মানুষ, আমার জামাইয়ের হাতে হ্যাঁ নাতে না বলি। ছবি ছোট কামড়ে হাসছে। অয়ন ক্যাবলা হাসলো। চুপচাপ থাকা মানুষগুলো মুখ খুললে তাদের কথাগুলো কেমন অদ্ভুত হয় সেটা আজ নিজের কানে শুনে নিল ছবি। তার সাথে মজা নিচ্ছে বুঝতে পেরে মাথা দুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। রাস্তার পাশে ফুলের দোকানগুলোতে বেলি ফুলের গাজরা বিক্রি হচ্ছে। ছবি চোখ আটকালো সেখানে। ঘাড় ঘুরিয়ে অয়নের দিকে তাকাতে লক্ষ্য করলো অয়ন পাশে নেই। ছবির বুকের মধ্যে কেমন ধক করে উঠলো। অয়ন কি তার উপর রাগ করে এখানে একা রেখে চলে গেল? আশেপাশে তাকিয়ে কোথাও অয়নের টিকিও দেখতে পেল না। চোখ ঝাপসা লাগছে। ছবি হাত দিয়ে পানি মুছে নিল। এই অজানা অজানা জায়গায় ছবি একা একা বাড়ি ফিরতে পারবে কি? এদিক ওদিক তাকাতে চোখে পড়লো রাস্তার পাশে একটি ছায়ার উপর। ছায়াটি যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছবি চোখ গিলে নিল। ভয়ে সারা শরীর কেঁপে উঠেছে। সেখানে আর দাঁড়ালো না, এক মুহূর্তে উল্টো দিকে দৌড় দিল। ছায়াটি তার পিছু নিয়েছে কিছুটা পথে দৌড়ে অতিক্রম ছায়াটি তার পিছু নিয়েছে কিছুটা পথ দৌড়ে অতিক্রম করতে আচমকা কারো বুকের সাথে ধাক্কা খেলো। ছবি ছিটকে পড়লো রাস্তায়। অয়ন দ্রুত ছবিকে টেনে তুললো। ছবি কাঁপছে, কথা বলার শক্তিটুকু যেন হারিয়েছে। মুখ দিয়ে স্পষ্ট কোনো আওয়াজ বের হচ্ছে না। অয়ন বুকে আগলে নিল ছবিকে। ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? এমন করছে কেন? আর এইভাবে দৌড়ালে কেন? ছবি হুঁশে ফিরল। অয়নকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লো। ডুকরে কেঁদে দিল ভেজা কণ্ঠে, অস্পষ্ট স্বরে আওড়াল, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন? অয়নের হাতে গাজর দেখিয়ে বলল, এটা আনতে গিয়েছিলাম। রাস্তার পাশের দোকানের গাছটাগুলো কেমন চুপসে গেছে, তাই ভিতরে দোকান থেকে নিয়ে আসলাম। আমি ভয় পেয়ে গেছিলাম। আমাকে কখনো একা রেখে যাবেন না কোথাও। কি হয়েছে? তুমি এভাবে দৌড়ালে কেন? ছবি কাপা কাপা স্বরে বলল, ওখানে কেউ আছে, আমাকে তাড়া করেছে। চমকাল অয়ন শঙ্কিত গলায় বলল। এসো তো দেখি কে। ছবি অয়নের হাত আটকালো। ভারতীয় কণ্ঠে বলল, না প্লিজ যাবেন না, ওনার হাতে ধারালো কিছু আছে, আমি দেখেছি। তোমাকে কেউ তাড়া করলো আর আমি তাকে এত সহজে ছেড়ে দেবো? আপনি কোনো রকম ঝামেলায় জড়াবেন না, চলুন বাসায় ফিরে যাই। তুমি না বললে আরো কিছু সময় থাকতে চাও? এখন আর চাই না, প্লিজ চলুন। ছবি তাড়া দিচ্ছে। অয়ন ছবির কাছে টেনে নিয়ে বলল, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না, ভয় পেও না। দেখি হাত দাও দেখি। ছবির হাত এগিয়ে দেওয়ার পর্যন্ত অপেক্ষা করলো না। নিজের হাতে ছবির হাত টেনে সামনে এনে ধরল। হাতে গাজরা সযত্নে পরিয়ে দিয়ে ঠোঁট ছোয়ালো হাতে। মৃদু হেসে বলল, বেশ মানিয়েছে তোমার হাতে। ছবি চিবুক নামিয়ে নিল। মৃদু স্বরে বলল, এখন বাড়ি যাই, চলুন। ঠিক আছে চলো। আবির্ভাবের হতাশে ভরা কণ্ঠস্বর। সে কখন থেকে রুমের মধ্যে হাঁটছে সারার পিছু পিছু। সারার কোনো পাত্তা নেই। চরম বিরক্ত সারা। মুখ দিয়ে একটু শব্দ বের করছে না। আবির্ভাব মুখখানা গোমরা করে বলল, বউ, এতবার কান ধরলাম, এত সরি বললাম, তবুও তোমার রাগ ভাঙলো না? বলো না, কি করলে রাগ ভাঙবে? সারা কুশন কভার পাল্টে অন্যদিকে সরে গেল। আবির্ভাব আবারও সারার পিছু পিছু হাঁটল। সারা আবির্ভাবকে পাত্তা না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে। আবির্ভাব ড্রেসিং টেবিলের ওপর বসে আপন মনে চেয়ে থাকলো সারার দিকে। চোখের পলক ফেলছে না একেবারে। সারা বিরক্ত হয়ে চিরুনি আওয়াজ করে রেখে সামনে থেকে আবারও সরে গেল। আবির্ভাব একইভাবে তাকিয়ে আছে। কয়েক মিনিট পর সম্বিত ফিরল। সারার তার সামনে নেই। ছুটলো আবার সারার কাছে। ব্যস্ত কণ্ঠে বলল, বউ, ও বউ, বুকের মধ্যে কেমন চিনচিন করছে। তোমার কণ্ঠস্বর না শুনে কেমন অসুস্থ হয়ে পড়ছি। কথা বলো না বউ। সারা বিছানায় বসে হাতে নেল পলিশ পড়ছে। আবির্ভাব বেখেয়ালে নেল পলিশের উপরই বসে পড়লাম।
সাদা ট্রাউজারে নেল পলিশের লাল রং লেগে জর্জরিত অবস্থা। আবির্ভাব সেটি খেয়াল করে নাই। উঠে দাঁড়াতেই সারা ফিক করে হেসে দিল। আবির্ভাব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, উত্তেজিত কঞ্চে বলল, উফ, বউ প্রাণ পাখিটা যেন আবার খাঁচায় বন্দি হলো। তুমি হাসলে যেন মুক্ত ঝরে। স্যার হাসি যেন থামছে না, ক্রমশ বেড়ে চলেছে। বেশ কিছু সময় হাসতে হাসতে কাছেই উঠে গেল। আবির্ভাব ব্যস্ত হয়ে পানি খুঁজছে। বোতল গ্লাস সবই ফাঁকা, কোথাও পানি নেই। ফাঁকা বোতল নিয়ে ছুটল নিচে পানি আনার জন্য। স্যারের খেয়াল হতেই পিছু ডাকলো। নিচে মনার মা রহিমা আছে। ওরা প্যান্টের দাগ দেখলেই মান ইজ্জত কিছুই থাকবে না। মনার মা ফুলদানি থেকে ময়লা ছাড়ছে, রহিমা ফ্লোর ঝাড়ু দিচ্ছে। আবির্ভাবকে ব্যস্ত হয়ে নামতে দেখে মনার মা এগিয়ে এসে পড়ল। ছোট সাহেব, কিছু লাগবে আপনার? আমার রুমে পানি রাখতে বলেছি কতদিন, বোতলে পানি আনো যাও। মনার মা বোতল হাতে নিয়ে সামনের দিকে ঘুরতে রহিমা ঠোঁট টিপে হেসে পড়ল। আচ্ছা বলো দিহি, পোলা মানুষের কি ওইগুলো হয়? কিসের কথা কইতাছোস? রহিমা চোখের ইশারায় আবির্ভাবের দিকে তাকাতেই বলল। মনার মা ইশারা বুঝতে পেরে গুতা দিয়ে বলল, একদম ইশারা করবি না। কয়দিন কইছি আমি ওই সব ইশারা টিশারা বুঝি না। আমি হলাম সাদা সিধা মানুষ, যা কওনি সোজা কবি। রহিমা ফিসফিসিয়ে বলল। সারের পিছনে দেখো। মনার মা রহিমার কথা মতো তাকালো আবির্ভাবের পেছনে, মুখ চেপে আটকে উঠল। ফিসফিসিয়ে বলল, কই আমাগো মনার বাপের তো ওসব হইতে দেখি নাই কখনো। আবার কুসমিন কালেও তো এমন কথা শুনি নাই। বড় লোকদের কারবার এদের আবার হইতেও পারে। রহিমা ফিক করেই হেসে দিল। মনার মা হাসছে। আবির্ভাব কড়া দৃষ্টিতে তাকালো দুজনের দিকে, থমক সারে বলল, তোমাকে পানি আনতে বললাম, আর তোমরা দুইটা মিলে অমন হাসাহাসি করছো কেন? দুজনেই শক্ত করে মুখ চেপে ফ্লোরের দিকে তাকালো। মনার মা গলার স্বর নিচু করে বলল, চরি ছোট সাহেব। কথা না বলে পানি আনো যাও। মনার মা পানি আনার জন্য পা বাড়ালেই সারা নিচে নামলো গম্ভীর মুখে। নিচে নেমে আবির্ভাবকে খুঁড়ে খুঁড়ে কয়েকবার দেখে নিল। আবির্ভাব ফ্রিকুচকে আছে। সবার এভাবে তাকানোটা কেমন যেন সন্দেহজনক লাগছে। সারা দম ফাটা হাসিতে মজলো এবার। সারার হাসি দেখে সাহস পেল রহিমা এবং মনার মা দুজনেই। ভেতরে হাসি, বাইরে প্রকাশ পেল। আবির্ভাবের চরম রাগ হচ্ছে। তাকে নিয়ে এভাবে হাসি তামাশা মোটেও পছন্দ হচ্ছে না। তবে রাগ দেখালে চলবে না। গলার স্বর গম্ভীর করে বলল, কি হলো, হাসছো কেন তোমরা? কারো থামার নাম নেই। রহিমা হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। মনার মা মুখে কাপড় গুজে হাসছে। আবির্ভাব এবার রাগকে কন্ট্রোল করতে পারলো না, দিল উচ্চস্বরের ধমক। হাসি থেমেছে এবার তিনজনেরই। সারা কোমরে হাত কুচে বলল, আমাদের ধমকাচ্ছেন কেন? নিজের সংসেজে সবাই হাসবেন আর আমরা হাসলেই দোষ। হোয়াট? সং সেজেছি মানে? সেটা নিজেই দেখুন, পেছনে তাকান। আবির্ভাব ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়েছে। সম্পূর্ণ না দেখে গেলেও যতটুকু দেখা গিয়েছে ততটুকুতে হাসির কান বুঝে গেছে। কড়া দৃষ্টিতে সবার দিকে তাকে উপরে উঠে গেল। রহিমা অস্পষ্ট স্বরে আওড়ালো, ম্যাডাম, পোলাদের ওই সব হওয়া শুরু করছে কবে থেকে? রহিমার এমন প্রশ্নে সারা হাসি থেমে গেল। শিকুচকে নিয়ে বলল, কোন সব? ওই যে আপনারা ওইডারে কি যেন বলেন, পিরিয়ড না কি যেন? এক মিনিট। এত সময় তোমরা এটা ভেবেই হাসছিলে? রহিমার মাথা উপর নিচ করে বলল, ও গড, তার মানে আমি এই সকল গাধাদের সাথে হাসছিলাম? গাধা বলবেন না ম্যাডাম, আমার অনেক বুদ্ধি। সে তো বুঝতেই পারছি। শুনেছ কখনো এমন অদ্ভুত কথা? ওটা নেল পলিশ ছিল, বেখেয়ালে লেগে গেছে। আর তোমরা কি না কি ভেবে নিয়েছো। মনার মা জিপায় কামড় দিয়ে রহিমার মুখে অন্য গুছে বলল, আসলে আমরা দুজনে কি না কি ভেবে হাসছি, স্যার যদি বুঝতে পারে আমরা এটা ভেবে হাসছি, নির্ঘাত এ বাড়িতে আজই আমাদের শেষ দিন। স্যারকে দয়া করে বলবেন না এইসব। আবির্ভাব খাবার প্লেট সামনে নিয়ে বসে আছে। হাত কাটার দোহাই দিয়ে সারাকে অনুরোধ করছে খাবার খাইয়ে দিতে। সারা খাবার খাওয়াতে রাজি নয়, তারা হয়ে বসে আছে। আবির্ভাব মৃদু ডাক দিল কাল ফুলিয়ে বলা, বউ পেটের নাড়িভুড়ি সব উলটপালট হয়ে যাচ্ছে। একটু খাবারের আশায় থেকে এখন মারামারি শুরু করে দিয়েছে। সারা গম্ভীর গলায় বলল, আপনাকে খাবার খেতে বারণ করেছে কে শুনি? খাবার গিলে তাদের শান্ত করুন। আবির্ভাব হতাশ চোখে তাকালো, হাত তুলে বলল, এই হাত নিয়ে খাবো কি করে? একটু খাইয়ে দাও না। আমি কেন খাইয়ে দিব? তুমি আমার বউ, তুমি খাইয়ে না দিলে কে দিবে শুনি? কেন?
আপনার তো টাকার অভাব নেই, লোক ভাড়া করবেন। আবির্ভাব সুকুটিয়ে নিল। খাবার খাইয়ে দেওয়ার জন্য লোক ভাড়া করতে হবে? এমন কথা কাশ্মীকালেও শুনে নাই। দমে গেল এবার। কিছু সময় বসে থেকে মনার মাকে ডাকলো। মনার মা ছুটে আসলো রান্নাঘর থেকে, পানের পিক গালে নিয়ে পড়ল। ডাকতাছেন ছোট সাহেব? রহিমাকে ডাকো তো। সাহেব, রহিমা তো সেই রাত 9টার মধ্যে ঘুমায়া পড়ে। এখন তো রাত হইছে, ওরে তো জীবিত পাওয়া যাইবে না সাহেব। ডেকে তোলো, বলো আমি ডাকছি। আচ্ছা সাহেব। মনার মা কয়েকবার ডাকার পরও রহিমার ঘুম ভাঙল না। বিরক্ত হয়ে পায়ের উপর জোরে সরে চিমটি কাটলো। রহিমা হুড়মুড়িয়ে উঠে বসলো, দৃষ্টি কঠোর ছিছিয়ে পড়ল। আমাকে টাইনা তুললে কেন? নবাব জাতি রাত নাই হইতে ঘুমায় পড়িস, সাহেব তোরে অহনি ডাহে। রহিমার মুখে চোখে বিরক্তির ছাপ। বিছানা ছেড়ে উঠল। টেবিলের উপর রাখা আয়নার সামনে গিয়ে চুল ঠিক করে নিল। ঘুমানোর আগে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘুমাতে ভুলে না। ঠোঁটের সাইডে লিপস্টিক থাকা লিপস্টিক ঠিক করে বের হলো। স্যার ডাকছেন আমারে? এদিকে আসো তো। রহিমা আবির্ভাবের পাশে গিয়ে দাঁড়ালো। আমাকে খাইয়ে দাও তো। রহিমা যেন ভুল শুনলো। আবির্ভাব তার হাতে খেতে চাচ্ছে। এটি কিভাবে সম্ভব? নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে? চোর জোড়া আপনা আপনি ফাঁক হয়ে এসেছে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, স্যার আমি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন দেখছো না, তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। রহিমা লাজুক ভঙ্গিতে এগিয়ে গেল আবির্ভাবের দিকে। মুখে হাসি, মাথায় ঘুমটা টেনে প্লেট নিজের দিকে এগিয়ে নিল। সারা এবার নড়ে চড়ে বসলো। রহিমার হাবভাব চরম, মেজাজ খারাপ হচ্ছে তার। লজ্জা পাওয়া দেখে মনে হচ্ছে জামাইকে খাইয়ে দিচ্ছে। চোখ মুখ শক্ত করে তাকালো আবির্ভাবের দিকে। আবির্ভাব আর চোখে একবার সারাকে দেখে নিল। ডোজটা ঠিক মতো পড়েছে। সারা জ্বলছে, ঠোঁট কামড়ে হেসে বলল, কিরে খাইয়ে দে। রহিমা প্লেট হাত নামাতেই সারা ছিসিয়ে উঠল, কড়া গলায় বলল। প্লেট রেখে এখান থেকে যাও। রহিমা থামলো। আবির্ভাব ঠোঁট ফুলিয়ে বলল, আমার ক্ষুধা লাগছে, প্লিজ ওরে আটকেও না। রহিমা, তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি। রহিমা শুনল না সারার কথা। আবির্ভাবকে খাবার খাওয়াতে গেলেই সারা প্লেট কেড়ে নিয়ে ধমকে শুরু বলল, কথা কানে যায় না তোমার? আমি তোমাকে চলে যেতে বলছি না, তুমি তবুও এখানে দাঁড়িয়ে আছো কোন সাহসে? রহিমার আগে ফুসছে। আবির্ভাবের দিকে তাকে ভিড় করতে করতে রুমে চলে গেল। সারা খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। টেবিল থেকে আরেকটা প্লেট টেনে খাবার বেড়ে ভাত মেখে আবির্ভাবের সামনে ধরল। আবির্ভাব মিটিমিটি হাসছে, ভাবতে মজাই লাগছে। সারা জেলাস। বিনা বাক্যে খাবার মুখে পুরে নিল। খাবার চিবোতে চিবোতে অস্পষ্ট সুরে আওড়ালো, জানো বউ, তোমার হাতে খাবার খেলে মনার মায়ের হাতের অসাদ খাবারটা অমৃত লাগে। সারা কথা বলো না। গম্ভীর মুখে আরেক লোকমা খাবার তুলে দিল আবির্ভাবের মুখে। আবির্ভাবকে খাওয়ানো শেষ করে নিচে ডিনার করে রুমে চলে গেল। আবির্ভাব রুমে পায়চারি করছিল। সারা রুমে ঢোকার পর দৌড়ে বিছানে গিয়ে বসলো। ক্যাবলা হয়ে হেসে বলল, আসো সুইটহার্ট, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার আবার তোমাকে ছাড়া ঘুম হয় না। সারা কথা বলল না, ছুটলো বিছানায়। আজকেও মাঝখানে দেওয়াল টেনেছে, তবে আজ শুধু ঘরের কুশন দিয়ে দেওয়াল টানে নাই। গেস্ট রুম থেকেও সবগুলো বালিশ এড়ে দেয়াল টেনেছে। আবির্ভাব বিড়বিড় করে বলল, কাল তবুও ঠিক ছিল, আজকে আইফেল টাওয়ার বানানোর দরকার কি ছিল? এমন বর্ডার টানলে যে বর্ডার গার্ডগুলো ভীষণ শক্তিশালী, ঘুষ দিয়েও তো যাওয়ার উপায় নেই। এদের অতিক্রম করে ওপাশে যাব কি করে? সারা গম্ভীর গলায় বলল, একদম এপাশে আসার চেষ্টা করবেন না। আবির্ভাব বাদু ছেলের মতন ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, তবে এটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়। আপনি চুপ করবেন নাকি মুখে তুলো গুজে দিব? চুপ করছি তো। দেশের বাইরে বড় বড় ডিলগুলো আজ ফাইনাল হয়েছে। আবির্ভাব ভীষণ খুশি। কোম্পানির সকল স্টাফদের শুভেচ্ছা জানিয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোম্পানি আজ এই পর্যায়ে পৌঁছেছে। শেখর হেসে বলল, আজ আমরা শুকনো মুখে ধন্যবাদ নিব না। আমরা কত আশায় ছিলাম আমাদের বসের বিয়েতে ভীষণ আনন্দ করব, কবজি ডুবিয়ে ভোজন করব। আমাদের কোনো আশাই পূরণ হলো না। তবে আজকে আমাদের সবার একটা আবদার আছে, সেটা আপনাকে পূরণ করতেই হবে। ওকে বলো শেখর, তোমাদের সব আবদার পূরণ করব আজ। কথা দিচ্ছেন তো? পরে কিন্তু বারণ করতে পারবেন না। আবির্ভাব চৌধুরী এক কথার মানুষ, শুধু বলো তোমাদের কি চাই। শেখর মাথা নিচু করে মৃদু স্বরে বলল, আমরা ম্যাডামের হাতে রান্না করা খাবার দিয়ে আজকে লাঞ্চ করতে চাই। আবির্ভাব যেন ঝটকা খেলো, হি হি করে
এসে উঠলো, কিভাবে বারণ করবে বুঝে উঠতে পারছে না। স্যার এমন হাসি দেখে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। স্যারকে হাসি মুখে সেভাবে কেউ কখনো দেখে নাই। আজ এমন অদ্ভুত হাসিতে ভরকাল সবাই। আবির্ভাব হাসতে হাসতে টেবিলের উপর কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, ও এই ব্যাপার, তোমাদের ম্যাডাম যা রাঁধে না তোমরা একদিন খেলে আর জীবনে কোনো খাবার খেতেই চাইবে না। সবাই অবাক হয়ে তাকালেও শেখর ক্যাবলা হেসে বলল, কেন স্যার? মারাত্মক রাঁধে, ওই খাবারের স্বাদ তোমার জিহ্বা লাগলে তুমি ওটার উপর আর কোনো খাবারের স্বাদ নিতে চাইবে না। তাহলে তো ম্যাডামের হাতের খাবার খেতেই হচ্ছে। আমার তো ভীষণ লোভ লেগেছে। মাহিমের কথায় আবির্ভাব বলে উঠল, কিন্তু আমি চাই না তোমরা ওই খাবার খাও। আমার বউয়ের হাতের খাবার খেয়ে নিজেদের বউয়ের হাতে রান্না মজা লাগবে না, শেষে বউয়ের সাথে অশান্তি হবে তোমাদের। তার চেয়ে বরং বুফে চলো, আমি টাকা দিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ সেটাই খাবে। সবাই একসাথে বলে উঠল, না স্যার। আমরা ম্যাডামের হাতে রান্না খাবো। আবির্ভাবের ভেতর ভেতর ফাটছে। সারাকে জীবনেও রান্না করতে দেখে নাই। রান্না করতে বলে প্রথমত 101টা ঝাড়ি খাবে, তার উপর যদি ভুলিয়ে ভালে রান্না করতে রাজিও করালো, আল্লাহ জানে কি রান্না করে আনবে। কি হলো স্যার, কিছু বলুন। তোমরা বুফে খাবে না? না, ম্যাডামের হাতে রান্না খাবো। আবির্ভাব হাতে ফোন তুলে নিল। সারার নাম্বারে কল করেছে, রিং হচ্ছে। প্রথমবারই ফোন রিসিভ হলো। বলুন, কল করেছেন কেন? আবির্ভাব কাপা কাপা স্বরে ফিসফিস করে বলল, আসলে একটা কথা বলতাম। আপনি এভাবে ফিসফিস করছেন কেন? সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে তো এই জন্য। ওকে, বলুন। অফিসে সবাই তোমার হাতের রান্না খেতে চাচ্ছে, তুমি কিছু একটা রান্না করে পাঠাবে প্লিজ। আমাকে আপনার কাজের লোক মনে হয়? আমি পারবো না। ঠিক আছে, তাহলে রহিমার কাছে দাও, ওরে বলি। সারা দমে গেল, কথা পারল না, তত চেপে বলল, ঠিক আছে, বলুন কি রান্না করতে হবে। আবির্ভাব ফোন কান থেকে সরিয়ে বলল, তোমরা কি খেতে চাও? শেখর দ্রুত বলল, বহুদিন তেল কই খাওয়া হয় না, তেল কই মাছের ঝোল আর ভাত ডাল খাবো। সবাই সম্মতি দিল শেখরের কথায়। আবির্ভাব সারাকে সব রান্না বুঝিয়ে দিল। ঘড়িতে দুপুর 2টা বাজে, লাঞ্চ টাইম। ড্রাইভার এসে বড় টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার দিয়ে গেছে। আবির্ভাব ভীষণ খুশি, সবার সাথে আজ প্রথম বইয়ের হাতে রান্না খাবে। খেতে বসার আগে শেখর আলগোছে টিফিন ক্যারিয়ার খুলল। তরকারির বাটি খুলে চমকে গেল, বাটি ভর্তি পাতলা ঝোল ছুতো। চামচ ভেতরে দিয়ে নেড়ে চেড়ে দেখলো শুধু ঝোল আর কিচ্ছু নেই। পাশের বাটি খুলে দেখলো বাটি ভর্তি তেল আর মধ্যে ডুবানো কয়েকটা কই মাছ। আবির্ভাবের মাথায় হাত, আজ মান সম্মান কিচ্ছু থাকবে না। বউ যে তার রান্নায় অসরম্ভা সেটা আন্দাজ করেছিল, তাই বলে এমন করবে সেটা খুনাক্ষরেও ভাবে নাই। দ্রুত পকেট থেকে ফোন বের করে সারাকে কল করলো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার কল করতে রিসিভ হলো। সারা বিরক্ত স্বরে বলল, কি হলো, এভাবে কল করছেন কেন? রান্না করতে গিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি, পরে কথা বলবো। আবির্ভাব হতাশ কণ্ঠে বিড়বিড় করে বলল, আইসে আমার পৃথিবীর শ্রেষ্ঠ শেফ। কি বললেন আপনি? কই কিছু না তো। তুমি এগুলো কি পাঠিয়েছো বউ? বাসায় কি মাছের অভাব নাকি সবজির অভাব? তুমি শুধু ঝোল পাঠিয়েছো কেন? কেন, আপনিই তো বললেন ওরা নাকি মাছের ঝোল খাবে, এজন্য আমি মাছ রান্না করে ঝোলটা পাঠিয়ে দিয়েছি। আর মাছগুলো বাসার বিড়ালকে খাইয়ে দিয়েছি। ভালো করেছি না? অপচয় করে লাভ আছে বলুন? আবির্ভাব যেন কথা হারিয়ে ফেলেছে, চুপ গিলে বলল, ভালো করেছো। আর তেল কয়টা কিভাবে করলে আমাকে বলো তো? এমন অত্যাধুনিক রান্নাটা আবিষ্কার করলে কিভাবে তুমি? দাঁড়ান, রেসিপি বলি। মাছটাকে লবণ, পানি, মরিচের গুঁড়ো দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি। মাকে দেখতাম সরিষার তেলে আচার এভাবে ডুবিয়ে রাখতে, তাই সরিষার তেল দিয়ে তেল কই করেছি। কেন, মজা হয় নাই? আবির্ভাব হতাশ কণ্ঠে বলল, হ্যাঁ হয়েছে। সবাই তো তোমার রান্না খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ। বলছে ম্যাডাম এমন রান্না খাওয়ালে আমাদের তো আর ডায়েট করা লাগবে না, ডায়াবেটিস আপনা আপনি ভালো হয়ে যাবে। ও, আপনিও খাবেন? বেশি করে রান্না পাঠিয়েছি। হ্যাঁ খাচ্ছি তো, আমি তো নিজের রুমে খাবার নিয়ে বসে আছি। এত মজার খাবার কাউকে খেতে দিব না, আমি একাই খাবো সব। একদম না, এমন শাস্ত্রামো করবেন না, সবাইকে দিয়ে খাবেন। শেখর নত যেন মুখ করে বলল, স্যার, অফিসের পাশে বুফেতে কি সবাইকে নিয়ে যাব? আবির্ভাব হটমট করে বলল, শেখরের বাচ্চা অলওয়েজ আমারে কেস খাওয়াও তুমি।
বিদ্যুতের খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে নিয়ে যাও সবাইকে। শেখর ঘাড় নাড়ালো, মৃদু কঞ্চে বলল, ঠিক আছে স্যার। ঘড়িতে সময়ে রাত 1:05। আবির্ভাব এখনো বাসায় ফিরে নাই। সারা রুমে চারিপাশে পায়চারি করছে। প্রথমে ভেবেছিল অফিসের কাজে প্রেশারের কারণে হয়তো বাসায় ফিরতে দেরি হচ্ছে। পরবর্তীতে অফিসের নাম্বার কলতে জানতে পারে আবির্ভাব অনেক আগেই অফিস থেকে বের হয়ে গিয়েছে। সারা মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। মানুষটা কোনো বিপদ হলো না তো? টি শার্টের উপর চাদর পেঁচিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। আবির্ভাবের বেলকনি থেকে স্পষ্ট গেট দেখা যায়। দারোয়ান জালাল চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে। রাস্তা দিয়ে মাঝে মধ্যে 2-4টা গাড়ি যাচ্ছে। তাছাড়া চারিদিকে শুনছে নীরবতা। সারা ফোন হাতে নিয়ে আবির্ভাবের ফোনে আবারও ডায়াল করলো, তবে ফলাফল একই। ওপাশ থেকে সুইচ অফ দেখাচ্ছে। সারা বেশ কয়েকবার কল করে থামলো, ডায়াল করলো। এবার শেখরের নাম্বারে রিং হচ্ছে, রিসিভ করলো না। পরপর কয়েকবার কল করার পর রিসিভ হলো। সারা ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে, তার আগে চিৎকার আওয়াজ আসলো। হিংস্র কিছু থাবা দিলে মানুষ আতঙ্কে যেভাবে চিৎকার দেয়, আওয়াজটা ঠিক তেমনই শোনা গেল। সারা জোরে জোরে শ্বাস পড়ছে, তুতলিয়ে বলল, হ্যালো, শুনছেন? থেমে গেছে চিৎকার, তবে কোনো উত্তর এলো না। সারা ব্যস্ত কণ্ঠে আবার বলল, শুনছেন? শেখর কাঁপা কাঁপা স্বরে বলল, জি ম্যাডাম বলুন। আপনার স্যার কোথায়? এত রাত হয়েছে এখনো বাসায় ফিরলো না কেন? শেখরের প্রতি উত্তর খুঁজে পেল না। কোনো জবাব না দিয়ে নিঃশব্দে কাঁদছে। সারা এবার চেঁচিয়ে উঠল, কি হলো, কথা বলছেন না কেন শেখর? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। আমাকে এভাবে টেনশনে ফেলে আপনি চুপ করে থাকতে পারেন না। স্যারকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? উনি কোথায়? কিছুক্ষণ আগে স্যার আমাকে মেসেজ করে একটা লোকেশন পাঠায়। আমি লোকেশন অনুযায়ী এসে দেখি স্যারের গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে, পাশেই ছোপছাপ রক্তবিন্দু। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও স্যারকে পাচ্ছি না। সারা চোখ ঝাপসা লাগছে, মাথা ঘুরে উঠল। ফ্লোরে দপ করে বসতেই ফোন কান থেকে আপনা আপনি নিচে পড়ে গেল। হাঁটুতে মাথা গুজে চিৎকার দিয়ে কাঁদছে। আবির্ভাবের দুষ্টুমি, অধিকার ফলানোর সব কিছু চোখের সামনে বেশি উঠেছে। মানুষটা হারিয়ে গেলে কিভাবে বাঁচবে সারা? চোখে পানি মুছে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নিচে নেমে এসে গ্যারেজ থেকে গাড়ি বের করে নিল। দারোয়ান চাচা উঠে দাঁড়িয়েছে, ব্যস্ত কণ্ঠে বলল, ম্যাডাম, এত রাইতে আপনি বের হলে স্যার রাগ করব। কি লাগবে বলুন, আমি আইনা দিচ্ছি। গেট খুলে দিন, আমাকে বের হতে হবে। আপনাকে যেটা বলছি সেটা শুনুন। হতাশ দারোয়ান থ হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু সময় দীর্ঘশ্বাস ফেলে ছুটলো গেটের পাশে, খুলে দিল মেইন গেট। সর্বোচ্চ স্পিডে ছুটে চলেছে সারার গাড়িটি। কয়েক মিনিটের মধ্যে গাড়িটি থামলো আহসান মঞ্জিলের সামনে। গভীর রাত, চারপাশ শুনছান নীরবতা। বাগানের লাইটগুলো জ্বলছে। লতিফ চাচা গেটের পাশে বসে ঘুমাচ্ছে। গাড়ির হর্ন বাজতেই ধরফড়ি উঠলো। ব্যস্ত হাতে খুলে দিল গেট। পার্কিং লটে গাড়ি পার্ক করে প্রায় দৌড়েই বাসার মেইন ডোরের সামনে দাঁড়ালো সারহা। ব্যস্ত হাতে অনবরত কলিং বেল বাজাতে থাকলো। এত রাতে সবাই ঘুম, কারো জেগে থাকার কথা নয়, তবু হাল ছাড়লো না সারহা। বেশ কয়েকবার বেল বাজানোর পর চট করে খুলে গেল দরজা। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রেহান। তৃষ্ণার্থ রেহান পানি পান করতে সবে মাত্র ড্রয়িং রুমে এসেছিল। এভাবে বেপরোয়া বেল বাজানো দেখে ছুট্টি গিয়ে দরজা খুলে দিয়েছে। সারার এমন করুণ চেহারা দেখে বুকের মধ্যে কেমন দুমড়ে মুচড়ে উঠল। উদ্বিগ্ন গলায় আওড়ালো, সারাহ, তুমি এত রাতে বাসায় আসলে যে? কিছু হয়েছে? সারা চট জলদি উত্তর দিল, কথা বাড়াবেন না একদম। কেন, রাতে আমার এখানে আসা বারণ নাকি? না, তা না, তবে তোমাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে বলো আমাকে, এমন দেখাচ্ছে কেন তোমাকে? সারা রেহানকে পাশ কেটে বাসার ভিতর ঢুকলো। উপরের দিকে চেয়ে থাকলো কিছু সময়। রাগে সারা শরীর কাঁপছে, চোখ দিয়েও যেন অগ্নি ঝরছে। গলা উঁচে উচ্চস্বরে হাঁক ছাড়লো, বাবা, বাবা, নিচে নেমে এসো। সারার কণ্ঠস্বরে কানে যেতে শাহানারা ছুটে এসে নিচে নেমে এসেছেন। পিছন পিছন আসছে সাদেক আহসান। মেয়ের দিকে তাকে শাহানারা আটকে উঠলো, আতঙ্কিত গলায় শুধল, এত রাতে তুই এখানে এলি কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? জামাইয়ের সাথে ঝামেলা করে চলে এসেছিস কি মা? তোকে এমন লাগছে কেন? মায়ের কথায় কোনো রকম তোয়াক্কা না করে ছুটলো বাবার কাছে। পুষ্ট যুগল কম্পিত ক্রন্দনরত আঁখে গলা ভেঙে আসছে সারার। বাবার দিকে তাকালো করুণ দৃষ্টিতে। মেয়ের এমন চেহারা দেখে সাদেক আহসানের কলিজা কেঁপে উঠলো। কাপা কাপা স্বরে বলল, সারা, কি হয়েছে মা? এইভাবে কাঁদছো কেন তুমি? আবির্ভাব কিছু বলেছে তোমাকে? বলো না আমাকে। ভেজা কঞ্চে বল, না বাবা, আমাকে কেউ কিছু বলে নাই। তোমার ছেলে কোথায়? সাদেক আহসান চিন্তিত গলায় শুধল,
কোন ছেলে? বড় ছেলে কোথায় তোমার? অভিক সিঁড়ি দিয়ে নিচে নামছে আদুরে স্বরে ব্যস্ত গলায় বলল, এই তো আমি বনু। কি হয়েছে, তোকে এত আপসেট লাগছে কেন? সারার কোমল চেহারার মুখ বদল নিমিষেই, চোখ দিয়ে ঝরছে অগ্নি। ছুটতে গিয়ে দাঁড়ালো অভিকের মুখোমুখি, হিংস্র বাঘনির ন্যায় খাবড়ে ধরল অভিকের শার্টের কলার, হুঙ্কার ছেড়ে বলা, আবির্ভাব কোথায়? কি করেছো ওর সাথে? মেরে ফেলেছো আমার স্বামীকে তুমি? উপস্থিত সবাই চমকে উঠল। অভিক ফটকে গেল। সারা তার সাথে এমন আচরণ করছে কেন? এটা যেন তার মাথায় ঢুকছে না। ঝোঁক গিলে নিয়ে বলল, কি সব বলছিস বনু? আমি কাকে মেরে ফেলেছি? সানারা সারাকে নিচের দিকে চেনে নিয়ে বলল, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গিয়েছো তুমি? ও আমার বড় ভাই না। বড় ভাই হলে আমার এত বড় সর্বনাশ করতে পারতো না। চিৎকার চেঁচামেচির শব্দে বাসার সবাই নিচে নেমেছে। অয়ন বোনকে বুকে আগলে নিয়ে বলল, কি বলছিস তুই? কি হয়েছে? ভাইয়া কোথায়? সারা কাঁদছে। অভিকের দিকে আঙুল তুলে ভেজা কণ্ঠে বলল, ওকে জিজ্ঞেস করো। বনু, চিন্তা হচ্ছে, বল আমাকে কি হয়েছে। সারা সবটা খুলে বলল সবাইকে। শাহানার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। ছবি চিৎকার দিয়ে কাঁদছে। অয়নের মাথা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কাকে রেখে কাকে সামলাবে? সাদেক আহসান অভিকের সামনে গিয়ে দাঁড়ালো। অভিক বারবার বোঝানোর চেষ্টা করছে ও এসব করে নাই। সাদেক আহসান শুনলো না অভিকের কথা। সজোরে কয়েকটা থাপড় বসিয়ে দিল, যাতে চেপে বলল, তোমাকে আরো অনেক আগে আমার শাসন করা উচিত ছিল, তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। আবির্ভাবের সাথে কি করছো বলো এখনই, না হলে আমি পুলিশের হাতে তুলে দিব তোমাকে। অভিক গালে হাত দিয়ে ফুসছে, যাতে চেপে বলল, আমি বারবার বলেছি আমি ওকে কিছু করি নাই, তারপরও শুনছে না কেন আমার কথা? সারা ক্রন্দনরত গলায় বলল, বিশ্বাস করি না আমি তোমার কথা। লাস্ট যেদিন ওনার ওপর অ্যাটাক হয় সেদিন ওই অ্যাটাক তুমি করিয়েছিলে তোমার লোকজন দিয়ে। আমি নিজে শুনেছি। ভাইয়া প্লিজ বলে দাও না ওনাকে কোথায় রেখেছো। মুখ খুললো এইবার অভিক, গলা ছেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সেদিন আমার লোকদের পাঠিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম তুই আবির্ভাবের সাথে থাকতে চাস না। আমার বোনের উপরে কোনো অন্যায় আমি মেনে নেব না। তোর কথা ভেবে আমি পাঠিয়েছিলাম লোক, কিন্তু আমার ধারণা ভুল হলো। তুই নিজ থেকে আবির্ভাবের কাছে চলে গেলি। তারপর থেকে আমি আবির্ভাবকে নিয়ে ভাবনা বন্ধ করে দিয়েছি। ট্রাস্ট মি, আমি জানি না আবির্ভাব এখন কোথায় আছে। কি বললি তুই? নিজের বোন জামাইকে মারার জন্য তুই লোক পাঠিয়েছিলি? শাহানারা অভিকের গালে কয়েকটা থাপ্পড় বসে তৎছিলের স্বরে বলল, এতটা নিচে নেমে গেছিস তুই? ছবি হাঁপসে উঠেছে, পাথর হয়ে বসে আছে। এত সময় চিৎকার দিয়ে কান্নার দরুণে কথা বের হচ্ছে না মধ্যে। এত বছর পর ভাইকে ফিরে পেয়েছে, আর এখনই কিনা ভাই নিখোঁজ হলো। চায়না বেগম আগলে নিয়েছে ছবিকে, নানান কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অয়ন কল করছে শেখরকে, লোকেশন জেনে কল কেটে দিল। সবার দিকে তাকালো এবার, ফের ব্যস্ত কণ্ঠে বলো, আমি যাচ্ছি ভাইয়াকে খুঁজতে, তোমরা প্লিজ চিন্তা করো না, ভাইয়ার কিছু হবে না। ছবি ব্যস্ত কণ্ঠে বলো, আমি যাব আপনার সাথে, প্লিজ আমাকে নিয়ে চলুন। অয়ন ছবির দিকে এগিয়ে আসলো, আদুরির স্বরে বলল, তুমি প্লিজ কান্না করো না, বাসে থাকো, কোনো খোঁজ পেলে তোমাকে জানিয়ে দেবো। শুনলো না ছবি, ডুকরে কেঁদে উঠলো এবার, কান্না জড়িত কণ্ঠে বলো, আমি ভাইয়াকে খুঁজতে যাব, প্লিজ নিয়ে চলুন। আর দমে গেল। বাসায় রেখে গেলে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাবে, তার চেয়ে সাথে নিয়ে যাওয়াই ভালো হবে। হতাশা ভরা কণ্ঠে বলো, ঠিক আছে চলো। অয়ন ছবি সারার সাথে রেহান গেল আবির্ভাবকে খুঁজতে। অন্ধকার রাত, গভীর জঙ্গলের ধারে আবির্ভাবের গাড়িটা ভেঙে চুরে পড়ে আছে। পাশেই পড়ে আছে ছুপ ছুপ রক্তের দাগ। মোবাইলের আলোয় চারজন জঙ্গলের ভেতর চলে গেল। রেহান বলল, অয়ন, সবাই একদিকে খুঁজলে তো বেশ সময় লেগে যাবে। তুমি আর বৌমনি ওই দিকটায় যাও, আমি সারাহকে নিয়ে এই দিকটায় খুঁজি। শঙ্কিত গলায় বলল, কিন্তু জঙ্গলের মধ্যে আলাদা গেলে যদি কোনো বিপদ হয়, সবার একসাথে থাকাটাই ভালো হবে না? ভাইয়া আমি সারাহকে দেখে রাখবো, তুমি চিন্তা করো না। জঙ্গলে কাঁটাযুক্ত আগাছায় শেখর হাত পা ছিলে, রক্ত জমাট বেঁধে আছে, তবুও থামছে না। আগাছার ভেতরে করে কারো গোঙানোর আওয়াজ পেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। শেখর আগাছা সরিয়ে ভেতরে ঢুকতেই চমকে উঠল। বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে কয়েকটা প্রাণহীন দেহ। আবির্ভাব পাশে বসে হাঁপাচ্ছে, সারা শরীর রক্তে দাগ। এদের সাথে এইসব যে আবির্ভাবই করেছে সেটা বুঝতে তার সময় লাগলো না। কাপা কাপা স্বরে বলল, স্যার আপনি এখানে? এসব কিভাবে হলো? আবির্ভাব ভাবলেশীন ভাবে বলল,
অপেক্ষা করো, কালুরে কল করেছি, ও আসলে এদের দেহ পুঁতে ফেলে চলে যাব। কিন্তু স্যার আপনার এখানে থাকা এই মুহূর্তে নিরাপদ না, আপনি প্লিজ চলে যান, আমি দেখে নিচ্ছি সবটা। সমস্যা নেই শেখর, ওদের দলের যেগুলো ছিল এখানে সবগুলোর অস্তিত্ব বিলীন করে ফেলেছি, ভয় নেই, আর পুলিশ আসবে না এখানে। সবচেয়ে বড় ভয়টা যে এখানে এসে গেছে স্যার, আপনি এখনই বের হয়ে যাওয়া উচিত। মানে কি বলতে চাচ্ছ তুমি? স্যার সারহা ম্যাডাম আর অহিরা ম্যাডাম দুজনেই আপনাকে খুঁজতে চলে এসেছে।